সবার জীবনেই জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি, সে এই তীব্র অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাইয়া। আশা করি বরাবরের মতোই ভালো আছেন, সুস্থ আছেন। 2012 সাল থেকে ভূত এফএম শুনতাম, আর এখন 2022 সাল হয়ে গেছে, এখনও ভূত.কম অফিসিয়ালের রেগুলার শ্রোতা হিসেবে পাশে আছি। অনেকগুলো বছর পেরিয়ে গেছে আপনার স্পেশাল ঘটনাগুলো শুনে শুনে। এক অন্যরকম ভালো লাগা আর ভালোবাসা আপনার প্রতি। তাই আমি চাই ঘটনাটি সিলেক্ট হলে আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আজ আমারও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনার অধ্যায় লিখে পাঠাচ্ছি আপনাকে। ঘটনাটি সব বিষয়ে আমার পরিবারের সবার কাছ থেকে শুনেই লিখছি, যেন কোনো কিছু বাদ না পড়ে। বস্তুত অনেক দিন আগেই ইচ্ছা ছিল ঘটনাটি শেয়ার করব, কিন্তু গুছিয়ে লিখতে পারবো কিনা সন্দেহ থাকার কারণে শেয়ার করা হয়নি। আজ একটু চেষ্টা করলাম, তাই ভুল দুটি ক্ষমা করবেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের উপর। অনেক পুরনো দিনের ঘটনা হওয়ায় আমি বাসার সবার কাছ থেকে যেভাবে কালেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে, আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটাই পড়ে শোনালে খুশি হব, আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2010, আমি শাওন। আমি যখন ক্লাস 5-এ পড়ি। আমার পরিবারে বাবা, মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আবু তখন ক্লাস 7-এ আর আমার ছোট বোন রীতা আমাদের বাসার নতুন মেহমান তখন। আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হয়ে যায়। এক প্রকার তাড়াহুড়ার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা। আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে যায়নি, তাই সোজা উঠে যাই 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন মোটামুটি কম বয়সী হওয়ায় একটু ভয় পাই বাসাটি দেখে। একটু বিবরণ দিই বাসাটার। বাসাটি একদম গোরস্থানের গা ঘেঁষে ছিল। একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। তাই মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি। বাসার নাম জান্নাত মহল। কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছ হেলে পড়েছে বাসার ছাদের উপর। আর পাশেই দাঁড়িয়ে আছে 2-3টা বিশাল বিশাল কাঠবাদামের গাছ। আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান। দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরও কয়েকটি বাসা। আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান। সামনে শুধু ছোট একটি রাস্তা। কি ভয়ঙ্কর দৃশ্য না? হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল, অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন। একটি ইউনিট ছিল, 2টি ফ্যামিলি থাকা যাবে এমনভাবে বানানো হয়েছে। জানালাগুলো বেশিরভাগই ছিল কবরস্থানের পাশের দিকে। আমরা থাকতাম 2টো রুম নিয়ে, আর কেউ ছিল না পুরো বাসায়, তাই পাশের 2টি রুম ফাঁকা ছিল। ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই। আমার আম্মা সিঁড়ির পাশের চুলায় রান্না করছিল একা বসে। একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির উপরে বসে আম্মুকে দেখছে। কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে। এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে, কোনো ছায়ার মতো কিছু। আমি ভয় পাই ঠিকই, কিন্তু চেপে রাখি ভিতরে। কারণটা একটু বলি। আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে। আম্মুর নানির কাছে অনেক দিন ছিল। ছোট থেকে আম্মু এসব নিয়ে অনেক কিছুই জানে। সেই কারণেই আম্মু অনেক সাহসী এইসব বিষয়ে। এমনকি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আমার আম্মু। ঘটনায় ফিরে আসা যায়। আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয়। নীলা আম্মু আম্মুর পাশে গিয়ে সেই সিঁড়িতে গিয়ে বসে। আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে। রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না। আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা। আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমাদেরও ঘটনাটা বলে। আমরাও ভয় পেয়ে যাই। আব্বু বেশি একটা থাকতো না বাসায়।
যখন তখন ডিউটি থাকতো আব্বুর। আব্বু বাসায় এলে আব্বুকেও বলি আমরা বিষয়টা, কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বু হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দেয় ব্যাপারটা। সেই রাতেই ঘটে আর এক ঘটনা। আমাদের লোহার চেয়ার ছিল দুটো। আব্বুর রাতে গিয়ে ছাদে বসে থাকার অভ্যাস আগে থেকেই, তাই চেয়ার নিয়ে ছাদে যায়। আব্বু আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসেন ঘরে। রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল, আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে। ছাদের উপর কেউ যেন কিছু নিয়ে টানাটানি করছে। ভারী কিছু ভাবলাম, আব্বু মনে হয় ছাদে গেছে আবার। কিন্তু না, ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে। আমি আব্বুকে ডেকে তুললাম। তখন আব্বু শুনল ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু ছাদে কে আছে ছাদে? আব্বু বলে, তুমি উঠছো কেন বাবা, ঘুমাও, আমি দেখে আসছি। এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্যও থামছিল না, যেন কেউ ছাদের এক মাথা থেকে আর এক মাথায় টেনে নিয়ে যাচ্ছে, আবার এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি সব, আর ভয়ে কুঁকড়ে যাই। আব্বুকেও দেখি বসে থাকতে, শুয়ে পড়ে আবার। এরপর আব্বু আর ছাদে যায়নি। হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে। আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম, প্রথমত আব্বু ভাবে চোর এসেছিল মনে হয়, কিন্তু পরে আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি। যাই হোক, ঘটনায় ফিরে। একটু পর শুরু হয় আর এক সমস্যা। অনেক জোরে জোরে শব্দ আসে ছাদ থেকে। কেউ এবার ভারী কিছু দিয়ে বাড়ি মারছে ছাদে, একবার দুইবার নয়, লাগাতার, হয়তো চেয়ার দিয়েই। এরপর সবাই উঠে পড়ে, আর আমার ছোট বোন উঠে কান্না শুরু করে দেয়। ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি আমরা। আব্বু উঠে যেতে যেতেই নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে, আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে। আব্বু খুলে দিতেই আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ, চোখ দিয়ে পানি, কাঁদো কাঁদো গলায় ভীষণ ভয়ে বলছিল, আম্মু আমার ভয় লাগছে অনেক। কে জানি জানালা দিয়ে ডাকছিল আমাকে। আম্মু আপুরকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয়। তারপর আপু সব বলে। আপু বলেন, ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তাও আমি একটু চুপচাপ শুনছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল আমার। তখন ওই শুনি আমাকে কে যেন নাম ধরে জানালার বাইরে থেকে কে যেন ফিসফিস করে ডাকছে, নীলা, 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 নীলা। এরপর সব চুপ হয়ে যায়। আমি আমার মনের ভুল ভাবি, কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় কেউ যেন জোরে জোরে বাড়ি মারে আর অট্টহাসি হাসা শুরু করে। আমি এতটাই ভয় পেয়ে যাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি। কারণ আমরা এলাকায় নতুন, তখন আমাদের কেউ চিনত না, কেউ নাম পর্যন্তও জানতো না। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে। আব্বু ছাদে যেতে চাইলে আম্মু ভয়ে যেতে দেয় না, আর সে রাতে আব্বুরও যাওয়া হয় না। বলে সমস্যা আছে এই বাসায়, থাক, যেতে হবে না, এত রাতে সবাই শুয়ে পড়ো। এভাবেই চলে কিছুক্ষণ, এরপর থেমে যায় একাই। সেই রাতে আমরা 5 জন একটি খাটে ঘুমিয়েছিলাম কষ্ট করে, কারোই ঘুম হয়নি ভালোভাবে। সকাল হতেই আব্বু আর আমি ছাদে যাই। নতুন এসেছি তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো। পুরনো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠবাদামের শুকনো পাতা। আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি, আর মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাতের চেয়ারটাকে কেউ এদিক থেকে ওদিক টানাটানি করেছে। কারণ জমে থাকা শ্যাওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেমনটা হয় মাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলে। দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোণায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই। আব্বুকে রাতে ছাদে বসতে থাকতে মানা করে দেয় আম্মু। আব্বু চলে যায় ডিউটিতে। সকাল 8টার দিকে আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের মাথায় থাকা ছোট্ট একটা মসজিদে, যেটাকে লোকজন মাজার বলে থাকতো সে সময়।
সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনাগুলো খুলে বলে। সব ঘটনা শোনার পর উনি উত্তর দেন, আসলে ওই জায়গাটা এমনই, ওখানে কেউ থাকতে পারবে না। আপনাদেরও উচিত ছিল বাসাটা সম্পর্কে আগে জেনে নেওয়া। হুজুরের কাছে শুনেছি ওখানে 17টি জিনের আস্তানা। বাসাটার সমস্যা তখন থেকেই শুরু যখন ওইটা তৈরি হয়েছে। পুরো বাসাটা কবরস্থানের উপর তৈরি, এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে। অনেকেই এসেছিল থাকার জন্য, কিন্তু এমন সব ব্যবহার, এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি। এই তো আমাদের ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে, মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবে। কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় 1 বছর হলো। ওখানে বদজিনের অত্যাচার প্রচুর, ওদের কেউ থামাতে পারেনি এখনো পর্যন্ত, কারণ ওরা সংখ্যায় অনেক। মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও চলে গেছে। যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেওয়া। ওনার সাথে কথা বলা শেষ হলে আমরা বাসায় চলে আসি। এত দ্রুত কোনো ভালো বাসাটাও খুঁজে পাওয়া সমস্যা। সেই সময় বাসাটাও কম ছিল, তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাসাটাতে থাকার জন্য। সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় সূচিত হয়। সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা, কারণ আব্বুর সেদিন রাতে ডিউটি ছিল না। আবু বাইরে রান্না করছিল, সাথে নীলা আপু ছিল। কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পেছন থেকে কে যেন ফিসফিস করে কি যেন বলছে। আসলে কেউ বলতে ভুল হবে, আপু আমাকে বলছিল কয়েকজন ভিন্ন গলায়। আপুর কানের কাছে ফিসফিস করে কথা বলা বলি করছে আর খুবই আস্তে আস্তে হাসছে। আপু ভয়ে জমে স্থির হয়ে যায় যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে। আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের উপর, অপলক আপুর দিকেই তাকিয়ে। আপুর বর্ণনা অনুযায়ী চোখগুলো ছিল অস্বাভাবিক একটু তুলনায় বেশি বড়, আর মুখে এক বীভৎস রকমের হাসি। বাইরে লাইট ছিল না আমাদের, তাই আধারের মধ্যে তার চোখ আর দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট সম্পূর্ণ শরীরটার আকারটাই বোঝা যাচ্ছিল, যেন আধারের মধ্যেও যেন আরো অনেক বেশি কালো। পাওগুলি এতই লম্বা যে সেই উঁচু দেওয়ালে বসেও যেন মাটিতে ছুঁয়ে আছে। আপুর শরীর অসাড় হয়ে আসতে থাকে এটা দেখে। আবার কানের কাছে সেই ফিসফিস শব্দটাও ভেসে আসছে। আপু আর পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে। সামনে আম্মু বসে আছে, কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বীভৎস হাসি হাসছে আর হাত ইশারা করে ডাক দিচ্ছে। ঠিক তখনই আপু আর সহ্য না করতে পেরে জ্ঞান হারায় ওইখানে। আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর আম্মু তেল মালিশ করে পায়ে হাতে। প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল আপুর শরীর। আপনাদের বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করেই প্রচণ্ড জ্বর ওঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পট্টি দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে। তখন এশার আজান হয়ে গেছে। হুজুর এসে কিছু সোরা আর দোয়া পরে ফু দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে, কিন্তু শরীরে প্রচণ্ড জ্বর। এরপর আপু সবকিছু হুজুরকে খুলে বলে, আর সাথে সাথে আমরাও জানতে পারি ঘটনাটা। হুজুর আগে থেকেই জানতো এখানে কেমন ঘটনা ঘটে। হুজুর যেভাবে বলছিলেন সেই আলোকে ঘটনাটি লিখছি। হুজুর বললেন, আপনারাই প্রথম না, এর আগেও যতজন ছিল এই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদের সবাইকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা যেন জলদি ছেড়ে দেয়। আপনাদেরকেও আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাসায় 17টি জিন রয়েছে, যার সবটাই শয়তান। এরা কাউকেই পছন্দ করে না। এখানে আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানো যায় না, এরা অনেক শক্তিশালী। তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে।
আর আজকের রাতটা আপনাদের মেয়েকে দেখে রাখুন। চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাআল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দেব আপনার 2 মেয়ের জন্য। আমার ছোট বোনকে ঝেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান। এখানে একটা বিষয় যোগ করব, আমার ছোট বোন রিতা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি করত। কোনো কিছুতেই থামানো যেত না তাকে, এক সুরে কান্না করেই যেত অনেকক্ষণ। এমন একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত। বাসাটার সব কিছুই সময় বুঝে শুরু হতো এবং শেষ হতো। কেমন অদ্ভুত না? এরপর সেই রাত আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় অদ্ভুত এক শব্দে। না, শব্দটা টানাটানির কোনো শব্দ নয়, কারণ ছাদে কোনো চেয়ার নেই। ছাদ থেকে মাটির গোলা ছুটছে কবরস্থানের দিকে, একদম আমাদের জানালা সোজা। আমি একটু জড়সড় হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ, 1 জন 2 জন না, অনেকজন একসাথে। আমার অল্প শব্দে ঘুম ভেঙে যায় কেন জানি। ঘুম ভাঙলে আমি তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে, আমি ডেকে তুলি সবাইকে। রাতের গভীরতার সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে। কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হলো ছাদ থেকে। একটু পর পর ঠপ ঠপ ইট মাটিতে পড়ছে। আব্বু আম্মু বিষয়টা বুঝিয়ে আমাকে বলল, কিছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি, কারণ ঘুম আসছিল না। এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় সব, আমিও ঘুমিয়ে পড়ি। আশ্চর্যের বিষয়, সকালে উঠে ছাদে গিয়ে দেখি সব ইট ঠিকঠাক আছে। কিন্তু তাহলে রাতে এই ইট কোথা থেকে পড়লো? এক প্রকার রহস্যই হয়ে গেছে তা। জানিয়ে রাখি, বাসাটা 2 তলা বানানোর জন্য ছাদের এক কোণে ইট এনে রাখা হয়েছিল, যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল। আর রাতের বেলায় পুরো বাসায় অনেকের পায়ের হাঁটাহাঁটির শব্দ শোনা যেত। বাসায় আমরা ছাড়া কেউ থাকতো না। মাঝরাতের পর থেকে কেউ যেন কথা বলছে, লাফালাফি করছে, এরকম অনেক ঘটনা ঘটতে থাকতো। ঘটনায় ফিরে যাই। পরের দিন জুম্মার নামাজ শেষে হুজুরের এক ছাত্র এসে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য। আল্লাহর রহমতে সেদিন রিতা আর কাঁদেনি। সন্ধ্যায় সব ভালোভাবে যাচ্ছিল। আব্বু আসে 9টা-10টার দিকে। আমরা শুয়ে পড়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম আর সমস্যা হবে না রাতে, কিন্তু আমরা ভুল ছিলাম। আজ আবার বাবার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ ছাদে কিছুই হয়নি, তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম। বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, বলে রাখি ওয়াশরুম যেতে হলে সেই ফাঁকা 2টা রুম পার হয়ে যেতে হতো। আব্বু হয়তো ঘুমের ঘোর নিয়েই যাচ্ছিল, তাই যাওয়ার সময় খেয়াল করেনি। বাসার সব গেট ছিল কাঠের, একমাত্র মেইন গেট ছাড়া। ওয়াশরুমের বাইরে থেকে নক করার শব্দ পায়। আব্বু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর পিছে পিছে আসছি, তাই তেমন কিছু বলে না। আবারও নক করার শব্দ, ঠিক 2 বার। আব্বু এবার জিজ্ঞাসা করে, কে? কোনো উত্তর নেই ওপাশ থেকে। কিছুক্ষণ পর আবার নক করলে আব্বু রেগে ওঠে, এই কে? এবার ওপাশ থেকে উত্তর আসে একটা কর্কশ হাসি। মেল কণ্ঠে বলে, বের হবি না, বের হবি না। আব্বু প্রচণ্ড ভয় পায়, তবুও চুপচাপ বসে থাকে ভেতরে অনেকক্ষণ। কিছুক্ষণ পর আব্বু আবার নক করার শব্দ পায়, কিন্তু শুনতে পায় অন্য কিছু। ওয়াশরুমটা একদম ফাঁকা, সেই রুমগুলোর সাথেই ছিল। আব্বু শুনতে পায় পাশের রুম থেকে খুব লাফালাফি চলছে, আর কথাবার্তা, অনেকজনের উপস্থিতি সেখানে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু আব্বু কি করবে সেটা আর ভেবে পাচ্ছিল না ভয়ে। অনেক ভেবে আব্বু উজু করে নেয় এবং সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয় দরজা খুলে। সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়, একদম কোথাও কোনো শব্দ নেই, একদম পিন ড্রাইভ সাইলেন্স। কিন্তু আব্বু একটা জিনিস লক্ষ্য করে, পাশের রুমের দরজা খোলা, কেউ আসে নাই ঘরে। তাহলে দরজা খোলা কিভাবে? আব্বু একটু এগিয়ে গিয়ে দেখতে চাইলে দরজা একাই লেগে যায়। শব্দে আম্মুর ঘুম ভাঙলে আম্মু উঠে দেখে আব্বু নেই বিছানায়। আম্মু আমাকে ডেকে তুলে নিয়ে যায়। সাথে আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরে জানালার পাশে পড়ে আছে। আব্বুকে ডাকি, ওঠে না। অনেক কষ্ট করে আমি আম্মু আব্বুকে টেনে নিয়ে
আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমারই মডারেটর মোহাম্মদ ইয়াসিনের কাছ থেকে নেওয়া। তো ইয়াসিন ঘটনাটি কালেকশন করেছেন এক অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে। তো ইয়াসিনের আম্মু অনেক গুরুতর অসুস্থ থাকার কারণে ডাক্তার থেকে পাবনা থেকে রাজশাহী ট্রান্সফার করে দেন। এরপর ইয়াসিন তার আম্মুকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। তো যাওয়ার পথে ইয়াসিন ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়। এরপর তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। এক পর্যায়ে ইয়াসিন ইন্টারেস্টিং হয়ে অ্যাম্বুলেন্স চালককে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি শুনেছি যে যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটে থাকে। আপনার সাথে কি কোনো এরকম ভয়ানক ঘটনা আছে? তখন অ্যাম্বুলেন্স চালক বলল, হ্যাঁ, অনেক ঘটনায় তো আছে। এরপর ইয়াসিন বলল যে, তাহলে একটা ঘটনা শেয়ার করেন আমার সাথে। প্রথমত অ্যাম্বুলেন্স চালক ঘটনা শেয়ার করতে কোনো মতোই রাজি হচ্ছিল না। এরপর আমি অনেক জোরাজোরি করার পর অ্যাম্বুলেন্স চালক বলতে শুরু করলো, তাহলে শোনো। ঘটনাটি ছিল ঢাকা মেডিকেল কলেজের এক ক্লাসের ঘটনা। যেদিন ঘটনাটি আমার সাথে ঘটে সেই দিন আমি খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক তখনই একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে যে ঢাকা মেডিকেল থেকে কুমিল্লায় একটা বেয়ারিশ লাশ নিয়ে আসতে হবে। তো লাশটির সাথে তার পরিবারের কোনো কেউ লোক ছিল না, আমাকে একাই নিয়ে যেতে হবে। এরপর আমি তাদেরকে মানা করে দেই এবং তারা আমাকে বলে যে আমার যে ভাড়া তার চেয়ে দ্বিগুণ দিবে। তারপর আমি এক পর্যায়ে রাজি হয়ে যাই। তারপরে আমি চিন্তা করলাম যে যেহেতু লাশের সাথে কোনো মানুষ থাকবে না, এজন্য আমি আমার একজন পরিচিত লোককে ঠিক করি আমার সাথে যাওয়ার জন্য। সে আমার খুব কাছের একজন মানুষ। তো আমরা দুজন লাশটিকে নিয়ে আসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। তো লাশটি মর্গ থেকে বের করার জন্য যে কাগজপাতি বা ডকুমেন্ট ছিল ওইগুলো ঠিক করতে করতে একটু দেরি হয়ে যায়। এরপর লাশটি মর্গ থেকে বের করতে করতে রাত 10টা বেজে যায়। এরপর আমরা লাশটিকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন হাসপাতাল থেকে লাশটিকে নিয়ে প্রায় 1 ঘন্টা পর ঢাকা টু কুমিল্লা হাইওয়ে রোডে উঠলাম। তো আমরা এই 1 ঘন্টা ভালোভাবেই যাচ্ছিলাম। এরপর থেকেই আমাদের সাথে ঘটনা শুরু হয়। কিছুক্ষণ পর আমার হেল্পার হঠাৎ করে পেছনে লক্ষ্য করে যে লাশটি বেডে নেই, নিচে পড়ে আছে। তখন আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম যে হয়তো অ্যাম্বুলেন্সের ঝাঁকে লেগে লাশটি নিচে পড়ে গেছে। এরপর আমরা দুজন অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে লাশটিকে আবার বেডে রেখে দিলাম। এরপর আমরা লাশটিকে উঠিয়ে দিয়ে এসে আবার অ্যাম্বুলেন্সে এসে বসলাম। বসে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়ি যখন স্টার্ট দিলাম, কিছুক্ষণ যাওয়ার পর আমার হেল্পার আবারও পিছনে তাকিয়ে লক্ষ্য করলো যে লাশটি আবার বেড থেকে নিচে পড়ে আছে। এটা দেখে আমার হেল্পার আমাকে ভয়ে ভয়ে বলল যে লাশটি আবারও নিচে পড়ে গেছে। এরপর আমি হেল্পারকে অভয় দিয়ে বললাম, ও কিছু না, হয়তো ঝাঁকি লেগে লাশটি বারবার এরভাবে পড়ে যাচ্ছে। তারপর গাড়ি থামিয়ে আমরা দুজন আবার বের হলাম। বের হয়ে লাশটিকে আবার বেডে তুলে দিয়ে আমরা দুজন আবার এসে গাড়িতে বসলাম। এরপর আমি অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করলাম। চলতে চলতে বেশ কিছুক্ষণ পর আমি লুকিং গ্লাসে লক্ষ্য করলাম যে বেডে লাশটি নেই। তখন আমি পেছনে তাকিয়ে দেখি লাশটি নিচে পড়ে আছে। এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। এরপর আমরা দুজন ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলাম। তারপরে আমরা গিয়ে লাশটিকে আবার তুললাম। তুলে বারবার যেহেতু ঝাঁকি লেগে পড়ে যাচ্ছিল, এজন্য আমরা লাশটিকে তুলে বেঁধে রাখলাম দড়ি দিয়ে। এরপর আমরা দুজন আবার গাড়িতে এসে বসলাম। গাড়িতে এসে বসে আমি আবার চলতে শুরু করলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমি আবারও হঠাৎ করে পেছনে লক্ষ্য করলাম যে লাশটি নেই। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে আমরা গাড়ি থেকে নেমে গিয়ে আবার লাশটা তুলে দেই, তুলে আবার বেঁধে দেই। লাশটা বেঁধে আবার আমরা গাড়িতে এসে বসি। বসে আবার গাড়িটা চালাতে শুরু করি। এবার আমার শরীরটা কেমন যেন ভার হয়ে আসছিল, গাড়িটাও কেমন যেন ভারী ভারী লাগতেছিল। ওইরকম কমফোর্টেবলভাবে গাড়িটা চালাতে পারতেছিলাম না। এভাবেই বেশ কিছুক্ষণ যাওয়ার পর ভীত ভীত অবস্থায় গাড়ি চালাচ্ছি। আবার হঠাৎ করে পেছনে যখন তাকাই, তখন এবার হতভম্ব হয়ে যাই। দেখি যে সিটে লাশটি নেই এবং নিচেটা তাকিয়েও দেখি যে লাশটি নেই। ভয়ে তো একদম শেষ হয়ে যাওয়ার উপক্রম। তারপর আমি আমার হেল্পারকে বলি, হেল্পারও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর আমি হেল্পারকে বলি, চলো নাবি, দেখি লাশটা কোথায় গেল।
হেল্পার তখন আমাকে বলছিল না আমার অনেক ভয় লাগতেছে, আমি নামতে পারবো না। তারপরে আমি এক পর্যায়ে নিজেই সাহস করে গাড়ি থেকে নামি। নেমে গিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে দরজা খুলে দেখি যে লাশটি হচ্ছে সিটের নিচে পড়ে আছে। এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে যাই, কারণ লাশটি ঝাঁকি লেগে পড়ে গেলে নিচে পড়বে, সিটের নিচে কিভাবে আসবে এটা ভেবেই শরীরের রক্ত যেন হিম হয়ে আসতেছিল। তারপরে আমি বুকে সাহস নিয়ে আমিও আমার হেল্পার লাশটিকে তুলে সিটের উপরে রেখে দেই। এরপর আমিও আমার ড্রাইভার আবার এসে গাড়িতে বসি। আমিও আমার হেল্পারের অবস্থা তখন খুব খারাপ, দুজনেই ভয়ে একদম শেষ যে আমাদের সাথে এগুলো কি ঘটতেছে। এরপর আমি ভয় পাচ্ছি, তবুও আমি গাড়ি চালানো আবার শুরু করলাম। যে করেই হোক লাশটিকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের দুজনের শরীর কেমন যেন ভার হয়ে আসতেছিল, এবং গাড়িটি এমন অবস্থা হচ্ছিল যে গাড়িটি যে স্পিডে চালাচ্ছি সেই গতিতে গাড়িটি যাচ্ছে না। তারপর হঠাৎ করে আবারও পেছনের দিকে তাকাই এবং দেখি যে পেছনে লাশটি নেই। এবার যেন ভয়ে একদম রক্তহীন, কিছু বলার ভাষা নেই। হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল এবং গাড়ির লাইটগুলো বন্ধ হয়ে গেল, চারিদিকে অন্ধকার। তখন আমি আমার হেল্পার কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমি আমার হেল্পারকে বললাম, দেশ লাইটটা দে, সিগারেট ধরাবো। এরপর আমিও আমার হেল্পার 2টা সিগারেট ধরালাম। এর কিছুক্ষণ পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল, গাড়ির লাইটটা জ্বলে উঠলো, গাড়িও অন হয়ে গেল। এরপর আমরা পেছনের দিকে তাকিয়ে দেখি যে লাশটি ঠিক আগের জায়গায় রয়েছে এবং সব কিছুই যেন স্বাভাবিক। এরপর আমরা দুজন অনেক ভয় পেয়ে যাই। তারপরেও লাশটিকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা গাড়ি আবার চালাতে থাকি এবং ভাবতে থাকি যে পাশে কোনো বাজার থাকলে আমরা সেখানে নামবো, নেমে চা নাস্তা খেয়ে সেখানে একটু দম নেব। তারপর আমরা বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে একটা বাজার, এখানে আমরা দুজন নামি। নামার পরে হাতের মুখে পানি নেই, পানি নেওয়ার পরে আবার গাড়িতে যাই, গাড়িতে গিয়ে আবার গাড়ি চালাতে শুরু করি। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর সামনে দেখি একজন লোক দাঁড়িয়ে, বয়স্ক টাইপের। তো তিনি আমাদের কাছে হেল্প চান। তখন আমরা গাড়িটা দাঁড় করিয়ে তাকে বললাম, চাচা কি হয়েছে, কোথায় যাবেন? তখন সেই চাচা আমাদের কাছে এগিয়ে এসে বলল, আমরা যেই লাশটি নিয়ে যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামে নাকি যাবে। তখন আমরা সেই চাচাকে বললাম, চাচা আমাদের গাড়ির পেছনে একটি লাশ আছে, আপনি যদি লাশের সাথে যেতে পারেন তাহলে উঠেন। তখন সেই চাচা বলল, আচ্ছা কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। তখন চাচা এসে লাশের পাশে এসে বসলো। এরপর আমি গাড়ি চালাতে শুরু করি। চালাতে চালাতে বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ লক্ষ্য করলাম পেছনে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আর শব্দটা ছিল এমন যে কিছু একটা ভেঙে গেলে বা মরমর শব্দ হয়, ওই টাইপের শব্দ। তখন আমরা পিছনে যায় তাকিয়ে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সেই চাচা বিভৎস একটা চেহারা নিয়ে লাশটির মাথা মুখে নিয়ে চিবাতে শুরু করেছে এবং আমাদের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে। এটা দেখে আমরা তখন একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। এরপর যখন আমাদের জ্ঞান ফেরে তখন আমরা দেখি যে আমরা একটা দোকানে পর শুয়ে আছি এবং চারদিকে অনেক লোকজন। তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমাদের সাথে। তখন তারা আমাদেরকে যেটা বলে যে আমরা নাকি রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্সের ভেতর অজ্ঞান অবস্থায় ছিলাম। তখন তারা এটা দেখে আমাদের এই দোকানে নিয়ে এসেছে। এরপর আমরা লাশটির গন্তব্যস্থলে দিয়ে গাড়িটি ওয়াশ করে ভালোভাবে ধুয়ে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে এই অ্যাম্বুলেন্স চালানো চাকরিটা আবার ছেড়ে দেই, ছেড়ে দিয়ে অন্য একটা কাজ শুরু করি। তো আমি 2 বছরের মতো অন্য একটা কাজ করি। তো যেহেতু অ্যাম্বুলেন্স চালানো আমার নেশা হয়ে গেছিলো, অন্য কোনো কাজ আমার ভালো লাগতেছিল না, এই জন্য আমি আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করি। তো এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। তো ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আমি চাই আপনি আরও বেশি বেশি করে আমাদের এমন ঘটনা উপহার দিতে থাকবেন। তো এই ছিল প্রথম ঘটনা। আমরা এবার পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী ঘটনাটি শেয়ার করবেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে আমাকে আরেকটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি শোনা আমার দাদার কাছ থেকে। আমার দাদার বয়স তখন 14 কি 15 হবে। তো মাহফুজ ভাই, আমার দাদার একটা অভ্যাস ছিল কি মাছ মারার। রাত বেরাত বিলে মাছ মারার অভ্যাস ছিল তখন। এই অভ্যাসটা ছাড়ার জন্য আমার দাদার আম্মা তখন আমার দাদাকে বারণ করছিল যে এই অভ্যাস ভালো না, তুই রাত বেরাত এরকম বের হইস না, বিপদ বলে কয়ে আসে না। তো এক পর্যায়ে আমার দাদা কোনো কিছু তোয়াক্কা না করে, মানে তার আম্মার কথা না কান দিয়ে সে তার কাজ করে যাচ্ছিল। সে রাত বেরাত মাছ মেরে যাচ্ছিল।
মানে বিলে মাছ মারার অভ্যাস ছিল তার, সে এই জন্য রাতে বিলে চলে যেত, মাছ মেরে নিয়ে আসতো। তো এইভাবে কোনো একটি রাতে সে সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে যখন দাদার আম্মা ঘুমাতে যায়, তারপর আমার দাদা মাছ মারার উদ্দেশ্যে বের হয়ে যায় বিলে। তো মাহফুজ ভাই বিলে বের হয়ে যাওয়ার পর এক পর্যায়ে সে বিলে পৌঁছা যায়। পৌঁছানোর পর সে বিলের একদম মাঝখানে চলে যায় আর কি। আমার দাদার সঙ্গে ছিল একটি পলো আর একটি টর্চ লাইট আর একটি টেটা ছিল। তো এই নিয়ে আমার দাদা বিলের মাঝখানে চলে যায় মাছ মারার জন্য। আর একটি পাত্রও ছিল মাছগুলো রাখার জন্য। তো পাত্রটি একটা উঁচু জায়গায় রেখে আমার দাদা মাছ মারতে থাকে। তো সে মাছ মেরে সে পাতিলে রেখে আবার মাছ ধরতে যায়, মানে মাছ মারতে যায়। কিছু মাছ ধরে এনে সে পাতিলে রাখতেই সে দেখতে পায় আগের ধরা মাছগুলা সে পাতিলে নেই। সে অবাক হয়ে যায়, মাছগুলো গেল কোথায়? আমি তো মাছ মেরে এনে পাতিলে রেখেছি, তারপরও মাছগুলো নাই, কি ব্যাপার? অদ্ভুত ব্যাপার। মানে আমার দাদা বুঝতেই পারছিল না ব্যাপারটা কি হলো। পাতিলটা কোথাও পড়েও ছিল না, পাতিলটা স্বাভাবিক ছিল, একদম সোজাই ছিল, পাতিলটা আঁকা বাঁকা হয়েছিল না, কিন্তু পাতিলের মধ্যে থাকা মাছগুলা ছিল না। বিষয়টা আমার দাদা খুব ভালোভাবে বুঝতে পারে যে আসলে হয়তো মাছগুলা পড়ে গেছে। তো আমার দাদা অনেকক্ষণ মাছ মারার পর যখন দেখলো যে এই অবস্থা, তো আমার দাদা রাগ করে এক পর্যায়ে বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পর পরের দিন সন্ধ্যাবেলায় সে আবার খাওয়া দাওয়া শেষ করে সে আবার কন্টিনিউয়াসলি মাছ ধরতে যায়। তো যাওয়ার পর সে অনেকগুলা মাছ ধরে, মাছ ধরার পর পাতিলে রাখে। তার সাথে আবার সে একই ঘটনা ঘটে, আগের দিনের ঘটনা। মাছ মেরে আনে পাতিলের মধ্যে রাখে, কিন্তু মাছগুলা থাকে না, মাছগুলা হাওয়ায় ভাসার মতন উধাও হয়ে যায়। তো আমার দাদা অনেকক্ষণ মাছ মারার পর এসে দেখে যে এই অবস্থা। মাছ মেরে আনতেছে ঠিক আছে, পাতিলে রাখে, কিন্তু পরবর্তী সময় মাছগুলো আর থাকে না পাতিলে। তো আমার দাদা খুবই বিরক্ত হয়ে সে আবারও সেদিন বাড়িতে চলে যায়। তো তৃতীয় দিন সে আবার সেই টাইম মতো মাছ মারতে আসে বিলে। মাছ মারতে আসার পর সে মাছগুলা মারার পর সে ভাবলো যে আমি মাছগুলা মারতেছি, এই মাছগুলা কোথায় যাচ্ছে, মানে সে এইটা দেখার জন্য সে কিছু মাছ মেরে এনে পাতিলে রেখে সে একটি আড়ালে চুপচাপ বসে থাকে, যে দেখার জন্য যে মাছগুলা কোথায় যায়। তো কিছু সময় পর সে লক্ষ্য করে যে একটা কিছু কালো অবয়ব কিছু একটার মতো পাতিলের কাছে এসে সে মাছগুলা খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। তো খাওয়ার পর আমার দাদা দেখে খুবই অবাক হয়ে যায় এবং খুবই ভয় পাচ্ছিল। তো তার মুখ থেকে কোনো সাউন্ড বেরোচ্ছিল না, সে চুপচাপ শুধু বিষয়টা দেখতেছিল লক্ষ্য করে। আমার দাদা ছোটবেলা থেকে অনেক সাহসী ছিল, এই জন্য সে এসব দেখে ভয় পাচ্ছিল না। তো একটা পর্যায়ে সে লক্ষ্য করে যে ওই যে কালো অবয়ব ছায়াটা আছে ওইটা অনেক বড় হতে লাগছিল, মানে বড় হয়ে যাচ্ছিল আর কি, মনে হচ্ছিল যে আকাশ ছোঁয়া ছোঁয়া এত বড় হয়ে যাচ্ছিল। তো এটা দেখার পর আমার দাদা রীতিমতো অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর একটা পর্যায়ে সকাল হয়ে যায়, সূর্যের আলো যখন তার মুখের উপর পড়ে সে জাগনা পাওয়ার পর সে দেখে যে সে মাঠের মধ্যে পড়ে আছে, মানে বিলের মধ্যে পড়ে আছে। তো বিলের মধ্যে পড়ে থাকার পর সে উঠে বাসায় যাওয়ার পর দাদার আব্বার সাথে এবং দাদার আম্মার সাথে শেয়ার করে, তো বলার পর আমার দাদার আব্বু বলে যে তোকে যে মেরে ফেলে নাই ওখানে, এটাই ভাগ্য, তুই তো বেঁচে গেছিস, তোর ভাগ্যটা অনেক ভালো। তোকে আগেই তোর আম্মু বারণ করছিল যে তুই মাছ মারতে যাস না রাত বেরাত। এর আগে অনেক মানুষ সেইখানে মাছ মারতে গিয়ে অনেক কিছু দেখছে, অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটছে। তো কিছু মানুষ মারাও গেছে, আবার কিছু মানুষ দেখে ফিরেও এসছে, তার মধ্যে তুই একজন, তুই তো বেঁচে গেছিস। তো এটা বলার পর আমার দাদা আসলে অনেকটা ভয় পেয়ে যায়। তারপর আমার দাদার আব্বু আমার দাদাকে সাথে নিয়ে একটা কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে সব কিছু খুলে বলার পর কবিরাজ আমার দাদাকে কিছু ঝাড়ফুঁক করে দেয়, কিছু দোয়া কালাম পড়ে এবং একটা তাবিজ দেয়, পানি পড়া দেয়, এরকম মানে ভয় যাতে না পায় এরকম আর কি করে দেয়। তারপর এগুলাকে নিয়ে আমার দাদার আব্বু দাদাকে নিয়ে বাসায় চলে আসার পর
তারপর সেই রাতে আমার দাদার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে যায় মাহফুজ ভাই। ঘটনাটি ছিল যে আমার দাদা ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্নে আমার দাদা দেখতে পায় সে মাছ মারতে গেছে। মাছ মারতে যাওয়ার পর সে মাছগুলো মারতেছে, আবার পাতিলে রাখতেছে। রাখার পর আমার দাদা লক্ষ্য করে যে ওই মাছগুলা একটা পিশাচ জাতীয় কোনো কিছু একটা খাচ্ছে। আমার দাদা এটা দেখে যখন ওটার মানে ওই পিশাচের সামনে যায়, তখন আমার দাদাকে দেখে ওই পিশাচ বলে যে তুই আসছিস, এই মাছের সাথে তোকেও এভাবে চিবিয়ে খেয়ে ফেলবো। তখন আমার দাদা খুবই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে চিৎকার করে মানে জাগনা পেয়ে যায়। তখন এই চিৎকার শুনে পাশের রুম থেকে আমার দাদার আব্বু দাদার আম্মু চলে আসে। আসার পর আমার আব্বু জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, তুই রাত্রে এরকম চিৎকার কেন করছিস? তো আমার দাদা বলে যে আব্বু আমি এই স্বপ্নে দেখেছি যে ওই পিশাচটা আমাকে খেতে চায়। তো এটা শোনার পর আমার দাদার আব্বু ভয় পেয়ে যায় যে এটা কি দেখলো স্বপ্নে। আমি দিনে তো একটা হুজুরের কাছে নিয়ে গেছিলাম, তো হুজুরের এই পানি পড়ায় কোনো কাজ হয়নি মনে হচ্ছে, তোকে আবার কালকে নিয়ে যাব ওই হুজুরের কাছে। তো এক পর্যায়ে সকাল হয়। সকাল হওয়ার পর আমার দাদার আব্বু আমার দাদাকে সাথে নিয়ে কবিরাজের কাছে যায়। যাওয়ার পর কবিরাজকে সব কিছু বলার পর ওই কবিরাজটি বলে যে কি এরকম তো হওয়ার কথা না, মানে অনেক কিছু বলে আর কি। তো এক পর্যায়ে তারপর কবিরাজটি বলে যে ঠিক আছে, আজকে আমি আর একটু ভালোভাবে করে দিচ্ছি যাতে ওই অবয়বটা তোমার স্বপ্নে আর না আসে। তোমার গাটা বন্ধ করে দিচ্ছি যাতে কোনো প্রেতাত্মা এ জাতীয় কোনো কিছু যাতে তোমার স্বপ্নে বা তোমার ধারে কাছে না আসে। তো এই বলে হুজুর আরেকটি তাবিজ দিয়ে দেয়, যে বলে কি তুমি বাসায় গিয়ে এটা গলায় পরে নিও। পরে নেওয়ার পর তুমি কিছু ছোড়া আয়তাল কুরসি এগুলা পরে তুমি রাত্রে ঘুমাবা। তো আমার দাদা বাসায় চলে আসলো। বাসায় আসার পর ঠিক হুজুর কবিরাজের কথা মতো সে রাতে গলায় তাবিজটা নিল। নেওয়ার পর রাতে ঘুমানোর সময় সে অনেকগুলো সূরা আয়তাল কুরসি এগুলা পরে নিল। তো নেওয়ার পর সে ঘুমিয়ে গেল। তো সে রাতে তার সাথে আর কোনো কিছু স্বপ্নে আর কোনো কিছু ঘটেনি। তো পরের দিন থেকে মাহফুজ ভাই সে আগের ঘটনাগুলোই কন্টিনিউয়াসলি ঘটতে লাগে। স্বপ্নের মধ্যে নানান কিছু সে স্বপ্নে দেখে, যেমন তাকে মেরে ফেলা হচ্ছে, সে কোথাও গেছে, যাওয়ার পর তাকে ভয় দেখানো হচ্ছে যে তাকে মেরে ফেলবো, তুই এইটা কর ওইটা কর, এরকমভাবে বলা হচ্ছে। তারপর মাহফুজ ভাই আমার দাদা যখন রাতের বেলা বাইর হতো, আমার দাদা তখন লক্ষ্য করতো বা অনুভব করতো যে তার পিছনে বা পাশে কেউ আছে, সে এটা বুঝতে পারে। তারপর আমার দাদা যখন আবার ঘুমাতে যায়, পাশে কেউ শুয়ে আছে, ঘুমাতে গেলে বা মেঝেতে কেউ চলাফেরা করতেছে, এরকম কিছু কিছু অনুভব করে। দিন দিন ভয়ের মাত্রা বেড়ে যাচ্ছিল মাহফুজ ভাই, কি বলবো। তো আমার দাদা এক পর্যায়ে অসুস্থই হয়ে পড়ছিল। তো আমার দাদার আব্বা এইসব দেখে আর তার ভালো লাগতেছিল না। তো তারপর আমার দাদার আব্বু একটা ভালো বড় কবিরাজের কাছে যায়। যাওয়ার পর আমার দাদা সব কিছু খুলে বলার পর আমার দাদার আব্বু এটাও বলে যে আমার ছেলে এরকম একটা অভ্যাস আছে, রাতের বেলা মাছ মারার অভ্যাস। তো একদিন সে রাতের বেলা একটা বিলে মাছ মারতে যায়। যাওয়ার পর সে দেখে কি মাছ মেরে নিয়ে আসলেও আর মাছগুলো পাতিলে থাকে না। তো এভাবে যায়, একদিন 2 দিন যায়, 3 দিনের দিন আমার দাদারা লক্ষ্য করে যে ওই পাতিলের মাছগুলো একটা পিশাচ খাচ্ছে, পিশাচ জাতীয় কোনো কিছু খেয়ে নিচ্ছে। তো ওই পিশাচটা খাওয়ার পর সে অনেক বড় হয়ে যায়, মানে আকাশ ছোঁয়াছুঁই হয়ে যায়। এটা দেখার পর আমার দাদা মানে ভয়ে অজ্ঞান হয়ে যায়। মানে এই ঘটনাগুলো আমার দাদার আব্বা ওই কবিরাজকে বলতেছে আর কি। তো এগুলো শোনার পর ওই কবিরাজটি বলে যে ওর সাথে তো অনেক খারাপ কিছু ঘটছে, এগুলা দেখে ও আশঙ্কাজনক ভয় পেয়েছে আর কি। তখন এইটার সমাধান পেতে আমার দাদার আব্বু জিজ্ঞাসা করে যে হুজুর এখন কি করতে হবে। তখন হুজুর বলে যে এটা থেকে মুক্তি পেতে হলে ওকে কিছু নিয়ম মেনে চলতে হবে, রাতে ঘর থেকে বাইরে হওয়া যাবে না, আর আমি ওর গাটা বন্ধ করে দিচ্ছি আর একটা তাবিজ দিচ্ছি, আর তোমাদের বাড়িটাও বন্ধ করে দিচ্ছি যাতে ওই অবয়বটা স্বপ্নে আর ওকে যেন আর জ্বালাতে না পারে। তো মাহফুজ ভাই তারপর থেকে আমার দাদার সাথে আর কোনো অশুভ কোনো কিছু ঘটেও নেই,
আর তারপর থেকে স্বাভাবিক যাচ্ছিল দিনগুলা। তো এই ছিল মাহফুজ ভাই আমার ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে ঘটনা শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।